আজ আমি আপনাদের যে ঘটনাটি বলবো এটি একটি সত্যি ঘটনা, একটা মেয়ের জীবনের সত্যি ঘটনা। রথি তখন ক্লাস 10-এ পড়ে। ও যখন স্কুলে যেত প্রায় দেখতো স্কুলের সামনে একটা ছেলে দাঁড়িয়ে থাকে। মাঝে মাঝে রথি ফলো করত, কিন্তু ছেলেটাকে কিছু বলতো না, আর ছেলেটাও রথিকে কিছু বলতো না। হঠাৎ একদিন স্কুল শেষে যখন রথি বাড়িতে যাচ্ছে, হঠাৎ করে ছেলেটা এসে রথিকে বলল, এই যে আপু, আপনার সাথে কিছু কথা আছে। রথি বলল, দেখেন আমি না আপনার সাথে কথা বলবো না, কারণ আমি আপনাকে চিনি না। এটা বলে রথি হেঁটে চলে গেল। পরের দিন আবার ছেলেটা পিছন থেকে ডাকলো। তখন রথি বলল, আচ্ছা কি বলবেন তাড়াতাড়ি বলুন। তখন ছেলেটা বলল যে আমি তোমাকে ভালোবাসি। ও হ্যাঁ, ছেলেটার নাম ছিল আকাশ। আকাশ তখন রথিকে ভালোবাসার কথাটা বলল। রথি বলল, আমার পক্ষে আপনাকে ভালোবাসা সম্ভব না, কারণ আমার কাছে ভালোবাসা জিনিসটা ভালো লাগে না। আমি স্কুলে আসি পড়াশোনার জন্য, আপনার সাথে আমি এসব ব্যাপারে কথা বলতে চাই না। এটা বলে রথি চলে যায়। কিন্তু আকাশ রথির পিছু ছাড়ে না। এভাবে দিনের পর দিন রথিকে ভালোবাসার কথা বলেই যায়। কিছুদিন পরে রথি আকাশের প্রস্তাবে রাজি হয়ে যায়। তারপর ওদের রিলেশনটা প্রায় 2 বছর চলতে থাকে। তারপর একটা সময় ওরা ফ্যামিলিগতভাবেই দুজন বিয়ে করে। প্রথমে একটু ঝামেলা হয়েছিল, তারপরে ওরা বিষয়টা মানিয়ে নেয়। তারপর রথির আর আকাশের বিয়ে হয়। আকাশের একটা ঢাকাতে চাকরি হয়, যার কারণে রথি আকাশের সাথে ঢাকাতে থাকতো। বিয়ের 6 মাসের মাথায় দুজনের ভিতরে একটা দ্বন্দ্ব তৈরি হতে থাকে। আকাশ কেমন যেন রথিকে সহ্য করতে পারে না, যে রথিকে এত ভালোবেসে বিয়ে করলো তার প্রতি তার ভালোবাসাটা কেমন যেন কমে গেল। আকাশ রথিকে কেমন যেন একটা বোঝা মনে করতে শুরু করলো। এটা সেটা নিয়ে দিনের পর দিন দুজনের ভিতরে ঝগড়া। এভাবে করতে করতে একটা সময় ওদের দুজনের ভিতরে ডিভোর্স হয়ে গেল। তারপর রথি ওর বাবার বাসায় চলে আসলো। ওর বাবার বাসায় থাকতো আর সবসময় ভাবতো ভালোবেসে তাকে বিয়ে করলো, সে বিয়ের 6 মাসের মাথায় তাকে ছেড়ে চলে গেল। এভাবে ভাবতে ভাবতে রথি কেমন যেন একটা কষ্ট বুকের ভিতরে চাপা হতে শুরু করলো। এদিকে রথির বাড়ির পাশে আর একটা ছেলে রথির সবকিছু জেনেও ওকে কেমন যেন পছন্দ করতে শুরু করলো। তখন রথি ছেলেটাকে বলল, আপনার মতো আরো একজন আমার জীবনে এসেছিল, সে আমাকে পাগলের মতো ভালোবাসতো, কিন্তু 2 বছর সংসার করতে পারিনি, তার আগেই সে আমাকে ছেড়ে চলে গেল। ছেলেটার নাম ছিল হৃদয়। হৃদয় রথিকে অনেক বোঝালো, আমি তোমার রূপ দেখে না, আমি তোমার কোনো কিছু দেখে না, আমি কেন যেন তোমাকে মন থেকে এত বেশি ভালোবেসে ফেলেছি যে তোমার একটা বিয়ে হয়েছে তা জানা সত্ত্বেও আমি তোমাকে ভালোবাসি। কারণ হৃদয় ছিল আনমেরিড। ও রথির সবকিছু জেনেও ওকে পাগলের মতো ভালোবাসতে শুরু করলো। কিন্তু রথি এবার কেমন যেন ভিতর থেকে অনেক শক্ত হয়ে গেল। লাইফে এত বড় একটা ঘটনা ঘটার পরে সে আর নতুন করে কাউকে জড়াতে চায় না। কিন্তু হৃদয় রথিকে এত বেশি ভালোবাসতো যে রথি পারল না হৃদয়ের কাছ থেকে নিজেকে আড়াল রাখতে। রথির আর হৃদয়ের ভালোবাসাটা হয়ে গেল, দুজন দুজনকে ভালোবাসতে শুরু করলো। রথি মনে হলো যেন সত্যিকার একটা ভালোবাসার মানুষ পেয়েছে, কারণ হৃদয় রথির সব দুঃখ কষ্টর ভালোবাসা দিয়ে আড়াল করে ফেললো। রথির ভালো লাগা খারাপ লাগা প্রত্যেকটা মুহূর্ত কেমন যেন হৃদয় বলার আগেই বুঝে ফেলত। দেখতে দেখতে 5টা বছর কেটে যায়। 5 বছর যখন ওদের সম্পর্কটা চলে যায়, তখন হঠাৎ করে রথি অসুস্থ হয়ে পড়ে। তখন ভাবছিল যে সামান্য হয়তো কোনো অসুখ, কিছুই হবে না।
রথিকে হসপিটালে ভর্তি করা হয়। প্রথমে ডাক্তার বুঝতে পারেনি রথির কি হয়েছে, রোগটাই ধরতে পারেনি। দিনের পর দিন রথি শুধু অসুস্থ। এদিকে হৃদয় আর রথির বিয়ের সামনে, কিছুদিন পরেই ওরা ঠিক করলো বিয়ে করবে। 5টা বছর ওদের রিলেশন ছিল, কারণ রথি নিজে থেকে চাইনি রিলেশনের সাথে সাথে বিয়ে করতে, যার কারণে 5টা বছর কেটে গেছে। আজ 5 বছর পরে যখন ওরা বিয়ের সিদ্ধান্ত নিল, তখন রথির অসুস্থতার কারণে বিয়েটা পিছিয়ে গেল। প্রায় মাস খানিক রথি হসপিটালে ভর্তি। পাগলের মতো হৃদয় ছটফট করতে থাকলো, কারণ হৃদয় রথিকে এত বেশি ভালোবাসতো যে রথির জীবনের সকল দুঃখ কষ্ট হৃদয় আড়াল করে দিয়েছিল। তারপরে একটা সময় ডাক্তার রথির রোগটা ধরতে পারে, রথির ক্যান্সার হয়, এবং ক্যান্সারটা এমন পর্যায়ে চলে গেছে যে রথিকে আর বাঁচানো যাবে না। হৃদয় কথাটা শুনে পাগলের মতো ছটফট করতে থাকে, যে মানুষটাকে সে 5টা বছর ধরে ভালোবাসলো, আর কিছুদিন পরে যারা বিয়ে হতে যাচ্ছে, সে কিনা আর মাত্র কিছুদিন পৃথিবীতে আছে। হৃদয় যেন বেঁচে থেকে মৃতর মতো হয়ে গেল। ডাক্তারের কথাটা বলার মাসখানিকের ভিতরেই একদিন হঠাৎ রথি এত বেশি অসুস্থ হয়ে পড়ে, তারপরে পৃথিবী থেকে রথি চলে যায়। হৃদয় এত বেশি ভেঙে পড়েছিল যে ও আর পৃথিবীতে থাকতে চায় না, ও পৃথিবী থেকে চলে যেতে চায়। আসলে কি, সত্যিকারের ভালোবাসাটা কখনো মানুষকে হারায় না। সত্যিকারের ভালোবাসা মানুষটাকে এত দূর নিয়ে যায় যে তখন নিজের জীবনটাকে আর জীবন মনে হয় না। সে ভালোবাসার জন্য নিজের জীবনটা দিতে মানুষ একটা বারও ভাবে না। যখন সে দেখে চোখের সামনে তার ভালোবাসার মানুষটি হারিয়ে যাচ্ছে বা তাকে হারিয়ে ফেলছে, রথির প্রতি হৃদয়ের ভালোবাসাটা সারা জীবন থাকবে। হৃদয় যদি বেঁচেও থাকে, তবে রথির উপরে ভালোবাসাটা হৃদয়ের কোনোদিন কমবে না। কি ভাবছেন গল্প এখানেই শেষ? কিন্তু না, নেক্সট গল্পটা শুনে যান। তিথি আর নীরব, ওদের সম্পর্ক প্রায় 3 বছরের। ওরা একে অপরকে খুব ভালোবাসে। একদিন রাতে নীরব তিথিকে ফোন দিয়ে বলে, আমি তোমার সাথে রুম ডেট করতে চাই। তিথি খুব ঘাবড়ে যায়, ও না করে দেয়, কিন্তু নীরব অনেক জোরাজুরি করে। একটা পর্যায়ে তিথি রাজি হয়। পরদিন সময় মতো তিথি ওর বাসায় চলে যায়। নীরবের বাসাটা ছিল খুব অন্ধকার। নীরব তাকে রুমে বসিয়ে দিয়ে কি যেন আনতে যায়। ফিরে এসে তিথির পাশে বসে। তিথি কেমন যেন একটু ভয় পেতে থাকে, ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেলে। হঠাৎ করে দেখে চোখের সামনে কি যেন একটা আলো জ্বলছে। চোখ মেলে দেখে নীরব একটা মোমবাতি জ্বালিয়ে তিথির সামনে দাঁড়িয়ে আছে। নীরব হাসছে। কিছুক্ষণ পরে নীরব বলল, চাইলেই তোমাকে কিছু একটা করতে পারতাম, তোমার সাথে সবকিছু করে তোমার সর্বনাশ করতে পারতাম। কিন্তু দেখো, একটা মেয়ে একটা ছেলেকে ভালোবেসে নিজেকে ছেলেটার হাতে তুলে দেয়। হয়তো এরপর ছেলেটা তার সাথে রাত কাটাবে, তারপর মেয়েটা নিজেকে প্রতি মুহূর্ত অপরাধী মনে করবে। দিনের পর দিন মেয়েটা নিজেকে অপরাধী ভেবেই যাবে। তার মানে হাজারটা প্রশ্ন, ছেলেটি কি সত্যিই তাকে ভালোবাসে, নাকি ভোগ করার পরে ছেলেটা তাকে ছেড়ে চলে যাবে, ইত্যাদি। এভাবে সম্পর্কটা খুব বেশি দিন একটা টেকে না। একটা পর্যায়ে তাদের সম্পর্কটা শেষ হয়ে যায়। আর নারী জাতি ভোগ করার জিনিস না। আর এসব বলতে তিথি তাকিয়ে দেখে নীরবের চোখ থেকে পানি পড়ছে। এই বলে নীরব রুমের আলো জ্বালিয়ে দিল। তিথির দিকে তাকিয়ে বলল,
আমি তোমাকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য আজকে আমার বাসায় এনেছি। তোমার সাথে খারাপ কিছু করার জন্য আজকে তোমাকে বাসায় এনেনি। আজকে তোমার জন্মদিন, জানি না তুমি মনে রেখেছো কিনা, কিন্তু তোমার জন্মদিনটাকে খুব সুন্দরভাবে সেলিব্রেট করার জন্য আমার বাসায় এনেছি। তখন তিথি নীরবের দিকে তাকিয়ে কান্না করে দেয়, তবে সেই কান্নাটা ছিল ভালোবাসার, একটা বিশ্বাসের, কোনো ভয় বা নিজেকে হারানোর নয়, সত্যিকারের ভালোবাসার কান্না। সেদিন তিথি কেঁদে দেয়। ভালোবাসা এমনই, সত্যিকারের ভালোবাসায় একজন আরেকজনের শৈলের প্রতি আকৃষ্ট থাকে না, একজন আরেকজনের মনের প্রতি আকৃষ্ট থাকে, যেখানে থাকে না কোনো ভয়, কোনো সংশয়, না থাকে শৈলের প্রতি কোনো মোহ, শুধু দুজন দুজনকে পাগলের মতো ভালোবেসে যায়। দুটি মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে যায় সারাটা জীবনের জন্য। কি ভাবছেন গল্প এখানেই শেষ? কিন্তু না, নেক্সট গল্পটা শুনে যান। আজ আমি আপনাদের যে ঘটনাটি বলবো, এটি একটি সত্যি ঘটনা। অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। তারপরে আপনারা নিজেরাই কমেন্ট করবেন যে আসলে ভিডিওটা কতটা কষ্টের, একটা মানুষের জীবন যে কতটা কষ্টের হতে পারে। আজ থেকে বহু বছর আগের ঘটনা, প্রায় 30 থেকে 40 বছর আগের ঘটনা। তখন একটা ছেলে তার পাশের গ্রামের একটা মেয়েকে পছন্দ করত। মেয়েটাকে সে প্রচন্ড ভালোবাসত। ছেলেটা ছিল একটু দুষ্ট টাইপের। মেয়েটাকে প্রতিদিন দেখার জন্য দাঁড়িয়ে থাকতো, তাকে ভালোবাসার জন্য অনেক পাগলামি করত, এখানে সেখানে দাঁড়িয়ে থাকতো, একটু কথা বলতে চাইতো। কারণ তখনকার সময় ফোনের যুগটা ছিল না, তো মাঝে মাঝে বিভিন্ন মানুষের দ্বারা চিঠি পাঠাতো, কিন্তু মেয়েটা কোনোভাবেই রিলেশনে জড়াতে চাচ্ছে না। এভাবে দেখতে দেখতে 5টা বছর কেটে যায়। ছেলেটা এভাবে প্রতিনিয়তই মেয়েটাকে ভালোবাসার কথা বলেই যায়। মেয়েটা না বলতে বলতে 5 বছর পরে ছেলেটার ভালোবাসা দেখে রাজি হয়। তারপরে তাদের রিলেশনটা যখন শুরু হয়, তখন তাদের ফ্যামিলি সেটা যখন জানতে পারে তখন সেটা মানতে চায় না। এভাবে দেখতে দেখতে তাদের রিলেশনটা 5 বছর কাটে। 5 বছর পরে অনেক কষ্টে তাদের দুই ফ্যামিলি রাজি হয়। তারপরে তাদের বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে কয়েক বছর পরে তাদের কোল জুড়ে আসে একটা পুত্র সন্তান। তার বেশ কয়েক বছর পরে আরেকটা পুত্র সন্তান। তারপরে বেশ অনেক বছর গ্যাপ যায়। গ্যাপ যাওয়ার পরে একটা ফুটফুটে কন্যা সন্তান হয়। হয়তো মেয়েটার ভাগ্যটা খারাপ ছিল, মেয়েটার ভাগ্যে তার অনেক কষ্ট ছিল। তো মেয়েটার যখন 2 মাস বয়স, তখন ওর মা পৃথিবী থেকে চলে যায়। তো ওর বাবা আসলে ওর মাকে এত বেশি ভালোবাসতো যে ওর মা মারা যাওয়ার কারণে ওর বাবা একদম মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। 3টা সন্তান। বড় ছেলের বয়স তখন 12 বছর, ছোট ছেলের বয়স তখন মাত্র 5 বছর, আর মেয়েটার বয়স তো 2 মাস। তো এখন কি করবে? 3টা ছেলে মেয়ে নিয়ে কিভাবে কি সংসার কাটাবে, কি করবে, সে অস্থির হয়ে পড়ে। আর তার বউকে সে এত ভালোবাসতো যে তাকে হারানোর শোকটা সে মেনে নিতে পারেনি। সে একটা বিজনেস করতো, সেটাই লস খায়।
কারণ তার বউ মারা যাওয়ার কারণে সে মানসিকভাবে এতটাই অসুস্থ হয়ে পড়ে যে তার বিজনেসের দিকে সে ওরকমভাবে খেয়াল দিতে পারেনি, যার কারণে সেটা অনেক লস খাওয়ার কারণে সে আর্থিকভাবে একটু সমস্যায় পড়ে। তো 3টা ছেলে মেয়ে, নানানভাবে বললো যে নতুন করে বিয়ে করতে, নতুন করে বউ আসলে ছেলে মেয়েদের খাওয়াতে পারবে, সেও ভালো থাকবে, কিন্তু সে কারো কথায় কান দেয়নি। তার মাথায় একটা চিন্তাই ছিল, আমি একজনকে ভালোবেসেছিলাম, আমার ভালোবাসার মানুষ একজন ছিল, সে পৃথিবী থেকে চলে গেছে। আমার সারা জীবনে নতুন করে আমি আর কাউকে জড়াতে পারবো না। আর হয়তো আমি আমার নিজের জন্য নতুন কাউকে আনবো, কিন্তু আমার ছেলে মেয়ে কখনোই সৎ মায়ের কাছে শান্তিতে থাকতে পারবে না। লোকটা এত কষ্ট করতো যে তার বিজনেসটা লসে গেলেও সেটাকে তো চালাতে হবে, তো সেটাকে নতুন করে দাঁড় করার জন্য এত চেষ্টা করতো, পাশাপাশি বাসায় রান্না করতে হতো। কিন্তু একটা পুরুষ মানুষ কতটুকুই বা রান্না করতে পারে? 2 মাসের মেয়ে, তারকে লালন পালন করা, আর 2টো ছেলেকে লালন পালন করা, সংসারে রান্না করা, বিজনেস সামলানো, সব কিছু মিলিয়ে লোকটার অনেক কষ্ট হতো। তাই প্রতিদিন ভাত আর আলু ভর্তা, যা কিনা তার ছেলে মেয়ে খেতে পারতো না, খাবার সামনে নিয়ে কান্না করতো। ছোট মেয়েটা ঠিকমতো খেতে পারতো না, কারণ ওর দরকার ছিল তখন মায়ের দুধের, কিন্তু মায়ের দুধ পাচ্ছিল না, মাকে পাচ্ছিল না। অনেক কষ্ট মাঝে মেয়েটা থাকলো। লোকটা প্রতিদিন অনেক কষ্ট করে সংসার সামলাতো, ছেলে মেয়েদের সামলাতো, তার বিজনেস সামলাতো। তো এভাবে সব কিছু সামলাতে গিয়ে ছেলে মেয়েদের ঠিকমতো যত্নও নিতে পারতো না, আর ছেলে মেয়েগুলো ঠিকমতো খাবারও পেত না। ছেলে মেয়েগুলো এমনও হয়েছে যে স্কুল থেকে এসে খাবারের জন্য দাঁড়িয়ে থাকতো, ভাত নেই, রান্না করা নেই, রান্না করবে তারপরে খেতে হবে। স্কুল থেকে এসে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে রান্না হতো, তারপরে খেত। তাও খাবার সামনে নিয়ে শুধু ভাত আর আলু ভর্তা, খাবার সামনে নিয়ে শুধু কান্না করতো। প্রতিদিন ভাত আলু ভর্তা খেতে কজনেরই বা ভালো লাগে? আর ছোট ছোট বাচ্চা, ওদের তো ভালোই লাগে না। তো ঈদের দিনও কখনো ওরকমভাবে মাছ মাংস খেতে পারতো না, তাও দেখা যেত ডাল আলু ভর্তা, এগুলো দিয়েও অনেক ঈদ কাটাতে হয়েছে। বছরের পর বছর যেত, কখনো তো পিঠা খেতে পারতো না। আশেপাশে কেউ পিঠা বানালে বাসায় বসে শুধু কান্না করতো 3 ভাই বোন, কারণ ছোট মেয়েটা ধীরে ধীরে যখন বড় হলো তখন ওরও অনেক কষ্ট হতো। তো 3টা ছেলে মেয়ে অনেক কষ্টে দিন কাটাতে শুরু করলো। বড় ছেলেটা যখন একটু বড় হলো, তারপরেই পড়াশোনার পাশাপাশি প্রাইভেট পড়াতে শুরু করলো। ছোট ছেলেটা ক্লাস 5 থেকেই প্রাইভেট পড়াতে শুরু করলো, এসএসসি পরীক্ষা দিয়েই চাকরিতে চলে গেল। তো ছোটবেলাতে ওরা এত বেশি কষ্ট করলো যে 3 বেলা খাবার ঠিক মতো খেতে পারতো না। সেটা শুধু অর্থের জন্য না, মানুষের জন্য, কারণ ওর বাবা সব কিছু সামলাতে এক হাতে পারতো না। এত কষ্টে ওদের জীবনটা কাটছে, যা আসলে চোখের সামনে কেউ না দেখলে বুঝতে পারবে না মানুষের জীবন যে কতটা কষ্টের হতে পারে, কতটা সংগ্রাম করে একটা মানুষকে বাঁচতে হয়। ওর বাবা জীবনে আর বিয়ে করেনি। আজকে তার ছেলে 2টো অনেক বড় চাকরি করে অনেক বড় হয়ে গেছে, লোকটা অনেক শান্তিতে আছে, কিন্তু তার জীবনের একটা অপূর্ণতা, তার ভালোবাসার মানুষটি আর নেই, যাকে সে
পাগলের মতো ভালোবাসতো, সেই মানুষটাকে সে হারিয়ে ফেলছে। সেই মানুষটা তার জীবন থেকে হারিয়ে গেছে। সত্যিকারের ভালোবাসাগুলো এমনই হয়, যা কখনো হারায় না, যা সারা জীবন থাকে। হয়তো লোকটা চাইলে আবার দ্বিতীয় বিয়ে করতে পারত, কিন্তু সে করেনি। হাজার কষ্টের মাঝে দিন পার করছে, তারপরেও সে তার ভালোবাসার মানুষের জায়গায় আর কাউকে বসায়নি। তার মনে শুধু একজন ছিল। সে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ওই একজনকেই জায়গা দিয়ে যাবে, আর কাউকে জায়গা দিবে না। সত্যিকারের ভালোবাসা এমনই হয়। কি ভাবছেন গল্প এখানেই শেষ? কিন্তু না, নেক্সট গল্পটা শুনে যান। মেয়েটার নাম ছিল নির্ঝরা আর ছেলেটার নাম ছিল ইমরান। তবে ছেলেটা মেয়েটাকে ভালোবেসে নীলা বলে ডাকতো, আর মেয়েটা ছেলেটাকে ভালোবেসে নীল বলে ডাকতো। তাদের পরিচয় হয় এপিতে। তখন ছেলেটা ক্লাস 10-এ পড়ে আর মেয়েটা ক্লাস 9-এ পড়ে। তারপরে তাদের সাথে পরিচয় হওয়ার পরে দুজনার কিছুদিন কথা বলার পরে একদিন ইমরান নির্ঝরাকে জিজ্ঞেস করে, তোমার বাসা কোথায়? নির্ঝরা বলে, আমার বাসা কুষ্টিয়া। অমনি ইমরান বলল, আমার বাসাও তো কুষ্টিয়াতে। তারপরে দুজনের মাঝে পরিচয় আদান প্রদান করতে গিয়ে দেখা গেল দুজনে একই গ্রামে থাকে। তখন ইমরান কিছুটা অবাক হয়ে গেল, পাশাপাশি গ্রামে থাকি অথচ কেউ কাউকে চিনি না। আসলে নির্ঝরাকে না চেনার কারণ হচ্ছে নির্ঝরা তার প্রোফাইলে নিজের ছবি দিয়ে আইডি চালাতো না, যার কারণে ইমরান চিনতে পারিনি। ওরা একই স্কুলে পড়াশোনা করত। এভাবে ওদের সম্পর্কটা 3-4 মাস চলে, খুব ভালোই এই সম্পর্ক চলতে থাকে। একদিন ওরা দেখাও করলো, তারপর ওরা প্রায় দেখা করতো। এভাবে দেখা করতে করতে একদিন কেমন যেন নির্ঝরা এফবি থেকে উধাও হয়ে গেল। অনেকদিন এফবিতে নাই। ইমরান খুব অস্থির হয়ে পড়ল। নির্ঝরাকে ছাড়া নিজেকে খুব অসহায় ভাবতে শুরু করলো। তারপর হঠাৎ করে একদিন নির্ঝরাকে স্কুলে দেখতে পায়। দেখে ইমরান খুব ছটফট করতে থাকে ওর সাথে কথা বলার জন্য। তখনই দেখলো ইমরানের আপন ছোট বোনের সাথে নির্ঝরার একসাথে দাঁড়ানো, কথা বলতেছে। তখন বাড়িতে এসে ইমরান ওর বোনকে জিজ্ঞেস করলো, ওর বোনের নাম ছিল আনিকা, যে নির্ঝরাকে তুই চিনিস? তখন আনিকা বলল, হ্যাঁ চিনি, ওর সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক। তখন ইমরান বলল যে আমার কথা কি ওকে বলবি আর ওর ফোন নাম্বারটা নিয়ে আসবি। আনিকা ঠিক একই কাজ করলো, নির্ঝরাকে গিয়ে ইমরানের কথা বললো। তারপর সবটা বলার পরে নির্ঝরা ওর ফোন নাম্বারটা দিয়ে দিল। তারপরে ইমরান বাড়িতে এসে নির্ঝরাকে ফোন করলো, ওরা ফোনে কথা বললো। কথা বলার পরে ইমরান বুঝতে পারলো যে ও নির্ঝরাকে ছাড়া খুব একা, কেউ নিজের অজান্তে অনেক ভালোবেসে ফেলেছে। আর ধীরে ধীরে এটাও দেখতে পারলো যে নির্ঝরাও ওকে অনেকটা ভালোবাসে, অনেকটা কেয়ার করে। তারপরে দুজনকে অনেক ভালোবাসে, তখন এটা ফিল করতে পারলো। এক সময় ইমরান জিজ্ঞেস করলো নির্ঝরাকে, তুমি কি আমাকে ভালোবাসো? তখন ও বলল, আমার একটা দিন সময় দিতে হবে, আমি একদিন পরে আপনাকে জানাবো। ঠিক একদিন পরে নির্ঝরা ইমরানকে বলল, আমার বোন আমাকে নিষেধ করেছে রিলেশনে জড়ানোর জন্য, কারণ আমার বাবা আমার দুজনের স্কুলেরই টিচার। একই স্কুলে আমরা দুজনে পড়াশোনা করি, সেই স্কুলে আমার বাবা টিচার। এটা খুব বেশি দিন গোপন রাখা সম্ভব হবে না, কিছুদিন পরে আমার বাবা জানতে পারবে, আর তাতে আমার পরিবারে অনেক সমস্যা হবে, আমি রিলেশনে যেতে পারবো না। এটা শোনার পরে ইমরান অনেক কষ্ট পেল, আর কষ্ট পেয়ে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি যখন চাও না আমি আর তোমাকে জোর করতে চাই না। এটা বলে ইমরান অনেক দিন নির্ঝরার সাথে কোনো যোগাযোগ করে না। এদিকে নির্ঝরা ছটফট করতে থাকে। এই দূরত্বর মাঝে নির্ঝরা বুঝতে পারলো ইমরানকেও অনেকটা বেশি ভালোবেসে ফেলেছে। হয়তো বাবার কথা চিন্তা করে সেদিন মুখ ফুটে বলতে পারেনি ওর ভালোবাসার কথাটা। তারপরে ইমরানের সাথে আবার যোগাযোগ করার চেষ্টা করে। প্রতিনিয়ত নির্ঝরা ফোন দিয়ে যায়। একটা পর্যায়ে ইমরান ওর সাথে আবার আগের মতো কথা বলে। তারপর ওদের সম্পর্কটা দেখতে দেখতে 1 বছর চলে যায়। 1 বছর খুব ভালোই চলতে থাকে।
রাতভর দুজনে কথা বলে, দুজনের মাঝে খুব একটা ভালো সম্পর্ক। তারপরে কিছুদিন পরে কেমন যেন একটা কালবৈশাখী ঝড় নেমে আসলো। হঠাৎ কেমন যেন নির্ঝরা অন্যরকম। আগের মতো ইমরানের SMS এর রিপ্লাই সাথে সাথে করে না, আগের মতো কথা বলে না, কেমন যেন একটা অন্যমনস্ক অন্যরকম পরিবর্তন। তখন ইমরানের মাঝে একটা খটকা লাগতে শুরু করলো। বিষয়টা স্বাভাবিক মনে হলো না, আর স্বাভাবিক মনে না হওয়ার কারণে ইমরান নির্ঝরা আইডিটা হ্যাক করে। আর আইডি হ্যাক করে যেটা দেখতে পেল সেটার জন্য নিজেই প্রস্তুত ছিল না। ও দেখতে পেল নির্ঝরা ইমরানকে ছাড়াও আরো 3-4টা ছেলের সাথে রিলেশন করে। সাথে সাথে ইমরান নির্ঝরাকে ফোন দিয়ে প্রত্যেকটা ছেলের নাম ডিটেলস সব বলে। তখন নির্ঝরা বলে হ্যাঁ আমি ওদের ভালোবাসি। তখন ইমরান প্রচন্ড ভেঙে পড়ে, প্রচন্ড কান্নাকাটি করে যে মানুষটাকে এতটা ভালোবাসি সে কিনা আমাকে ছেড়ে আরো অনেক মানুষের সাথে সম্পর্ক রাখে। তারপরে ইমরান জিজ্ঞেস করলো আসলে তুমি কাকে চাও, আমাকে নাকি এদেরকে? তখন নির্ঝরা বলে আমাকে কিছুদিন সময় দাও, আমি আমার নিজেকে একটু গুছিয়ে নিই, আমি তোমার সাথেই থাকবো কিন্তু আমাকে একটু সময় দাও। ইমরান ঠিক ওকে সময় দিল। তারপর ওরা আবার কথা বলতে শুরু করলো দুজন। তারপর কিছুদিন বাদে হঠাৎ ইমরান জিজ্ঞেস করলো তুমি কি আমাকে ছাড়া কারোর সাথে কথা বলো? তখন নির্ঝরা বললো হ্যাঁ। ওই ছেলেদের মাঝে কোনো একটা ছেলের প্রতি নির্ঝরা খুব বেশি দুর্বলতা ছিল, কোনো একটা ছেলের প্রতি তার একটা টান ছিল খুব বেশি। সে ছেলেটার নাম ধরে বললো আমি ওকে ভালোবাসি। তখন ইমরান বলল তুমি ওকে ভালোবাসো নাকি আমাকে? তখন নির্ঝরা বলল সত্যি কথা বলতে তোমার থেকে ওর প্রতি টানটা আমার অনেক বেশি। আমি কেন যেন ওকে ভুলতে পারছি না, ওকে ছাড়তে পারছি না। আমি তোমাকে ছাড়তে পারলেও আমি ওকে ছাড়তে পারবো না। প্লিজ তুমি তার থেকে আমার জীবন থেকে সরে যাও, আমি ওকে নিয়ে হ্যাপি থাকতে চাই। এটা শুনে ইমরান নিজের কষ্টটাকে আড়াল করে নির্ঝরার সুখের কথা চিন্তা করে ওকে বলল আচ্ছা ঠিক আছে, তুমি যাকে নিয়ে যেভাবে ভালো থাকতে চাও সেভাবে ভালো থাকো, আমি তোমার জীবন থেকে সরে যাব। তবে হ্যাঁ, সারা জীবন আমি অপেক্ষায় থাকবো। যদি কোনোদিন তোমার মনে হয় আমাকে তুমি ভালোবাসো তবে ছুটে এসো, আমি সেদিনও তোমার অপেক্ষায় থাকবো। তুমি তোমার ভালোবাসার মানুষটাকে নিয়ে সুখে থাকো, শান্তিতে থাকো, তোমার জীবনের পথের কাটা হয়ে আমি থাকবো। এটা বলে ওদের সম্পর্কটা শেষ হয়ে যায়। আসলে পৃথিবীতে এখনো কিছু মেয়ে আছে যারা ভালোবাসার নামে অনেক ছেলেকে ধোঁকা দেয়। হ্যাঁ আমি একটা মেয়ে, আজ মেয়ে হয়ে বলছি, অনেক মেয়েরাই ছেলেদের ধোঁকা দেয়। আর এই ধোঁকার কারণে ছেলেরা পুরো মেয়ে জাতিকেই কলঙ্কিত করে। যারা আমার ভিডিওটা দেখছেন সে ছেলে হন বা মেয়ে হন, যেই হন না কেন, সবাইকে একটা কথাই বলবো, আমরা সব মেয়েরা খারাপ না, আবার সব ছেলেরাই খারাপ না। পৃথিবীতে ভালো মন্দ ছেলে মেয়ে সবার মাঝে আছে। তাই একজনকে দিয়ে পুরো পৃথিবীটাকে কখনো নির্বাচন করবেন না। আরে আরে গাইস, কোথায় যাচ্ছেন? আপনাদের জন্য এত কষ্ট করে একটা ভিডিও বানালাম, একটা লাইক কমেন্ট করে যান। আপনাদের ছোট্ট একটা কমেন্ট আমাদের সামনে এগোনোর অনুপ্রেরণা। আপনারা যখন ভালো কিছু কমেন্ট করে যান তখন আমাদের কষ্টটা সার্থক হয়। আর হ্যাঁ, গল্পটি যদি ভালো লাগে তাহলে খুব শীঘ্রই নেক্সট পার্ট নিয়ে হাজির হব আপনাদের সামনে। তো অবশ্যই গল্পটি কেমন হলো সেটা বলতে কিন্তু ভুলবেন না।